আমেরিকার ২০টি ঘাঁটি ধ্বংস, রিপার ড্রোন ভূপাতিত, আকাশযুদ্ধে ইরানের কাছে হার মানল পরাশক্তি। ৩টি বিমানবাহী রণতরী, ২০০-র বেশি যুদ্ধ বিমান, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক মেশিন। আমেরিকা পারস্য উপসাগরে এই বিশাল শক্তি নিয়ে এসেছিল ইরানকে চূর্ণ করতে, কিন্তু যুদ্ধের ধুলো যখন একটু সরল, দেখা গেল ছবিটা উল্টো। মধ্যপ্রাচ্যের ৮টি দেশে আমেরিকার কমপক্ষে ২০টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরান, আর মার্কিন বাহিনীর সবচেয়ে ভরসার অস্ত্র MQ-9 রিপার ড্রোন মাটিতে ফেলে দিয়েছে তেহরান। প্রশ্নটা এখন একটাই, আকাশযুদ্ধে কি সত্যি হার মানল পরাশক্তি? রিপার যখন শিকার হলো, MQ-9 রিপার নামেই আতঙ্ক। এই ড্রোন আফগানিস্তানে তালেবান কমান্ডার শেষ করেছে, ইরাকে মিলিশিয়া নেতা মেরেছে, সিরিয়ায় রাতের অন্ধকারে নীরব মৃত্যু নামিয়েছে। যাকে লক্ষ্য করে সে জানতেও পারেনি কখন শেষ হয়ে গেছে। সেই রিপার এবার হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে আর উঠতে পারেনি। ইরান এই রিপারকে ভূপাতিত করতে ব্যবহার করেছে আরাশি কামাঙ্গি, তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, যা এই যুদ্ধেই প্রথমবার যুদ্ধের মাঠে নামল। প্রথম অভিষেকেই শিকার, প্রথম পরীক্ষাতেই পাস। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি এরপর যা বললেন তা ওয়াশিংটনকে ভাবিয়ে তুলেছে। তিনি বললেন, শত্রুরা MQ-9, হার্মিস 900, লুকাস এই শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর দিয়ে যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু ইরান সেই ড্রোন ধ্বংস করে দেখিয়ে দিয়েছে মার্কিন আকাশ আধিপত্য অপরাজেয় নয়। ২০টি ঘাঁটি, মানচিত্র জুড়ে আঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, সাম্প্রতিক এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের ৮টি দেশে ছড়িয়ে থাকা আমেরিকার কমপক্ষে ২০টি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে ইরান, শুধু ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে। এটা কোনো এলোপাথারি হামলা ছিল না, এটা ছিল সুপরিকল্পিত, সুনির্দিষ্ট, প্রতিটি লক্ষ্য বেছে নেওয়া। বছরের পর বছর ধরে ইরান বলে আসছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটি সামরিক স্থাপনা তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে। অনেকে সেটাকে হুমকির ভাষা বলে উড়িয়ে দিয়েছিল। যুদ্ধের মাঠ প্রমাণ করল হুমকি ছিল না, সত্য ছিল। কয়েক মাস হামলার পরেও ইরান দাঁড়িয়ে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের সামরিক স্থাপনায় কয়েক মাস ধরে হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনো অক্ষুণ্ণ। কেন? কারণ ইরান যে পথে হেঁটেছে সেটা চমৎকার। তারা স্থির রাডার সিস্টেমের উপর নির্ভরতা কমিয়েছে। স্থির মানে লক্ষ্যবস্তু শত্রু খুঁজে নিতে পারে, ধ্বংস করতে পারে। তাই ইরান বেছে নিয়েছে সহজে স্থানান্তরযোগ্য, তুলনামূলক সস্তা, দেশেই তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা। ধ্বংস করলে আরেকটা আসে, একটা সরলে অন্যটা বসে, হাইড্রার মাথার মতো। 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সচল। এই যুদ্ধের মাঝেই খবর এলো ইরান তাদের 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সক্রিয় করেছে। বিশ্লেষকদের হিসাব বলছে এই ঘাঁটিগুলোতে কমপক্ষে 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র একটি লক্ষ্য। 1000 লক্ষ্য মানে 1000 সম্ভাব্য আঘাত। মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি, কোনো বন্দর, কোনো তেল স্থাপনা এই রেঞ্জের বাইরে নয়। স্ক্রিনে দেখানো এই ছোট্ট খেলনা ড্রোনের মতো ডিভাইসটার ওজন হয়তো মাত্র কয়েক কেজি, কিন্তু এর ভেতরে বসানো আছে থার্মাল সেন্সর আর পেছনে ঝুলছে একটি ফাইবার অপটিক তার। এই ছোট্ট ডিভাইসটি এখন কাঁপন ধরিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী দাবি করা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বুকে। যে ইসরায়েল আয়রন ডোম আর লেজার ডিফেন্স দিয়ে নিজেদের আকাশকে অভেদ্য দুর্গ ভাবত, তাদের সেই অহংকার এখন ধুলোয় মিশিয়ে দিচ্ছে হিজবুল্লাহর এই নতুন নাইট হান্টার ড্রোন। 24 ঘন্টায় হিজবুল্লাহ ইসরায়েলের ওপর এক আধটা নয়, একযোগে 41টি বিধ্বংসী হামলা চালিয়ে পুরো উত্তর সীমান্তকে একটি ফুটন্ত কড়াইয়ে পরিণত করেছে। 70টিরও বেশি এয়ার রেড সাইরেন বেজে উঠেছে ইসরায়েলের গ্যালিলি, সাফেদ আর তিবি রিয়াজ অঞ্চলে। ইসরায়েলের গর্ব মার্কাভা ট্যাঙ্ক পর্যন্ত হিজবুল্লাহর গাইডেড মিসাইলের আঘাতে কয়লা হয়ে গেছে। পশ্চিমা দুনিয়া এতদিন ইরানের তৈরি সস্তা শাহের ড্রোন নিয়ে হাসাহাসি করত, কিন্তু এখন ইসরায়েলের ঘুম উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহর এই ফার্স্ট পার্সন ভিউ ড্রোন। এই ড্রোনে এমন থার্মাল সেন্সর বসানো আছে যা ঘুটঘুটে অন্ধকারেও মানবদেহের তাপমাত্রা শনাক্ত করে নিখুঁত নিশানা বানাতে পারে। অর্থাৎ ইসরায়েলি সেনারা বাংকারে বা ঝোপঝাড়ে লুকিয়ে থাকলেও হিজবুল্লাহর ড্রোনের চোখ এড়ানো এখনো অসম্ভব। সবচেয়ে মারাত্মক প্রযুক্তি হলো এর ফাইবার অপটিক তার। ড্রোনটি যখন ওড়ে তার পেছন থেকে একটি অতি সূক্ষ্ম তার খুলতে থাকে, যার মাধ্যমে এটি সরাসরি নিয়ন্ত্রিত হয়। ইসরায়েলের দামি দামি ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম বা জ্যামার ডিভাইস এই ড্রোনের কিচ্ছু করতে পারে না, কারণ এর সিগন্যাল তো বাতাসে ভাসছে না, আসছে তারের মাধ্যমে। ফলে ইসরায়েলের ডিফেন্স মেকানিজম এখন পুরোপুরি ছোট জগন্নাথ। ওয়াল স্ট্রিট জার্নালের ডেটা বলছে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর হিজবুল্লাহর ড্রোন হামলায় অন্তত 7 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
কিন্তু পর্দার আড়ালে থেকে কে ইসরায়েল আর আমেরিকাকে এই দাবার বোর্ডে কিস্তিমাত করছে? অবশ্যই ইরান। ইরান হিজবুল্লাহর হাতে এমন অস্ত্র তুলে দিয়েছে যা দিয়ে যেমন কুকুর তেমনি মুগুরি নীতিতে ইসরায়েলকে জবাব দেওয়া হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রশাসন ভেবেছিল লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহকে মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু তখনই দাবার বোর্ডে আসল চালটি দেয় ইরান। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে সরাসরি ইসরায়েলের নাগরিকদের উদ্দেশ্যে এক নজিরবিহীন হুঁশিয়ারি জারি করা হয়। ইরানের স্পষ্ট কথা, যদি বৈরুতে ইসরায়েল কোনো বড় হামলা চালায় তবে উত্তর ইসরায়েল আর সামরিক বসতিতে থাকা নাগরিকদের যেন তল্পি তল্পা গুটিয়ে এলাকা ছাড়তে বলা হয়, কারণ ইরান তখন সরাসরি মাঠে নামবে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে, লেবাননে ইরানের রেড লাইন পার করার চেষ্টা করলে সেটিকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইরানের প্রতিরোধ অক্ষ একযোগে নতুন নতুন ফ্রন্ট খুলে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ধরবে। ইরানের এই এক হুঁশিয়ারিতেই পুরো ওয়াশিংটন আর তেল আবিবের হাত পা কাঁপা শুরু হয়ে যায়। যুক্তরাষ্ট্রের দম্ভ চূর্ণ করে পারস্য উপসাগরে এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন সামরিক তাণ্ডব চালালো ইরান। মার্কিন নৌবাহিনীর অহংকার অত্যাধুনিক এক ডেস্ট্রয়ারের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার বা নিয়ন্ত্রণ কক্ষে সরাসরি আঘাত এনেছে তেহরান। ইরানি বাহিনীর ভাষায় তারা মার্কিন যুদ্ধ জাহাজের মস্তিষ্ক গুঁড়িয়ে দিয়েছে। পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন আগ্রাসনের জবাবে এটি ছিল এক বুলেট গতির বিধ্বংসী প্রতিশোধ। পুরো মধ্যপ্রাচ্য এখন এক মহাসমরের দ্বারপ্রান্তে, যেখানে ওয়াশিংটন ব্যাক ফুটে আর ইরান খেলছে ফ্রন্ট ফুটে। হরমুজ প্রণালীর কৌশলগত জলসীমায় মার্কিন পঞ্চম নৌবহরের একটি শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যখন ইরানি জলসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল, ঠিক তখনই গর্জে ওঠে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের আর্মি পাবলিক রিলেশনস অফিস থেকে অত্যন্ত কড়া ভাষায় একটি আনুষ্ঠানিক সামরিক বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, কয়েক ঘন্টা আগে ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন সন্ত্রাসী ও আগ্রাসী বাহিনীর বেআইনি কর্মকাণ্ড এবং হয়রানির জবাবে আমাদের নৌবাহিনী তাৎক্ষণিকভাবে শত্রু জাহাজের কমান্ড সেন্টারটি চিহ্নিত করে এবং সফলভাবে হামলা চালায়। সামরিক বিশেষজ্ঞদের মতে, কোনো যুদ্ধজাহাজের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হলো তার মূল চালিকা শক্তি, যাকে জাহাজের মস্তিষ্ক বলা চলে। রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সব নিয়ন্ত্রণ থাকে এখানে। ইরান ঠিক এই জায়গাতেই নিখুঁত নিশানা লাগিয়েছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তড়িঘড়ি করে এই দাবি অস্বীকার করেছে এবং ইরান মিথ্যা বলছে বলে বিবৃতি দিয়েছে, কিন্তু ততক্ষণে সাগরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একদিকে যখন সাগরে যুদ্ধজাহাজ জ্বলছে, অন্যদিকে তখন ইরানের মূল ভূখণ্ডেও বেজে ওঠে যুদ্ধের দামামা। রাত 8:45 রাজধানী তেহরানের পূর্ব আকাশে বিকট শব্দে গর্জে ওঠে ইরানের এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে একের পর এক গোলার আলো এবং তারপর একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে বারান্দা ও রাস্তায় নেমে আসে। শুধু তেহরানই নয়, কারাজ, উর্মিয়া এবং বোর্জনুদ বিমানবন্দরের আকাশেও সক্রিয় ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটি স্পষ্ট করে দেয় যে সাগরে আঘাত হানার পাশাপাশি মার্কিন সম্ভাব্য বিমান হামলার জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত ছিল। ইরানের এই রুদ্রমূর্তি কেবল মার্কিন ডেস্ট্রয়ারেই সীমাবদ্ধ ছিল না। আমেরিকার সবচেয়ে বড় দুই আঞ্চলিক ঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে সরাসরি ধেয়ে যায় ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও কামিকাজে ড্রোন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ইরান একযোগে 13টি ব্যালিস্টিক মিসাইল এবং 17টি ড্রোন নিয়ে কুয়েতের উপর ঝাঁপিয়ে পড়ে। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রানওয়ে এবং টার্মিনাল ধ্বংস হয়ে যাওয়ায় কুয়েত সরকার তাদের সমস্ত বাণিজ্যিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। সব তাস এখনো খেলা হয়নি। ইরানের গোপন অস্ত্র যা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। পশ্চিমা বিশ্ব মনে করেছিল ইরানকে চেনা হয়ে গেছে। বোমা ফেলো, নিষেধাজ্ঞা দাও, হুমকি দাও, ইরান ভেঙে পড়বে। কিন্তু তেহরান প্রতিবার উঠে দাঁড়িয়েছে। এবার ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা এমন একটি বার্তা দিলেন যা পেন্টাগনের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। কথাটা বললেন ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। এটা কোনো টেলিভিশনের টকশোর বক্তা না, এটা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড স্ট্রাকচারের ভেতরের মানুষ। যখন এই পদের কেউ মুখ খোলেন, বিশ্ব কান পাতে।
তার দাবি, ইরানের সামরিক উৎপাদন কেন্দ্র এবং প্রতিরক্ষা অবকাঠামোর বড় একটি অংশ এখনও শত্রুপক্ষের নজরের বাইরে। প্রতিপক্ষ জানে না ইরানের অস্ত্র কোথায় তৈরি হয়, কোথায় লুকিয়ে আছে, কোথা থেকে আসবে। এই একটাই তথ্য যদি সত্য হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক হিসাব বদলে যায়। প্রশ্নটা স্বাভাবিক। ইরান যখন বলছে তাদের কাছে উইনিং কার্ড আছে, সেটা ঠিক কি? আনুষ্ঠানিকভাবে তেহরান কিছু বলেনি, কিন্তু সামরিক বিশ্লেষকরা যা বলছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। প্রথমত, গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি। ইরান বছরের পর বছর ধরে পাহাড়ের গভীরে মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। স্যাটেলাইট দেখতে পায় না, গোয়েন্দারা সংখ্যা জানে না। এই ঘাঁটিগুলো থেকে কতটা দূরে আঘাত করা যায় সেটাই অজানা। দ্বিতীয়ত, ড্রোন প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে পশ্চিমকে চমকে দিয়েছে। কম খরচে বিশাল ক্ষতি। ইরান নিজে এই প্রযুক্তির জনক। তারা কতটা উন্নত সংস্করণ নিজেদের জন্য রেখেছে কেউ জানে না। তৃতীয়ত, আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক। হুতি, হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, এই নেটওয়ার্কের পুরো শক্তি কখনো একসাথে দেখা যায়নি। একটি সমন্বিত আঘাত কতটা বিধ্বংসী হতে পারে সেটা কল্পনাও করা কঠিন। চতুর্থত, অসম যুদ্ধের কৌশল। ইরান কখনো আমেরিকার সাথে সরাসরি সমানে সমানে লড়াই করে না। তারা ভিন্ন পথে আঘাত করে, যেখানে প্রতিপক্ষ প্রস্তুত নয় সেখানে। হরমুজ বন্ধ করে দেয়া, তেলের দাম আকাশে পাঠিয়ে দেয়া, সাইবার হামলা, এগুলো যুদ্ধের নতুন মুখ। পারমাণবিক বোমার দরকার নেই, জনগণই অস্ত্র। আসাদের সবচেয়ে চমকপ্রদ মন্তব্য এটি। তিনি বললেন, ইরানের সশস্ত্র বাহিনীর জন্য পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই, তাদের চূড়ান্ত অস্ত্র হলো দেশের জনগণ। এই বক্তব্যকে অনেকে প্রচারণা বলে উড়িয়ে দেবেন, কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। 1980 থেকে 88, 8 বছর ইরাকের সাথে যুদ্ধ। পশ্চিম সাদ্দামকে সমর্থন করেছে, অস্ত্র দিয়েছে, রাসায়নিক হামলায় চোখ বুজে থেকেছে, তবু ইরান টিকে গেছে। এরপর দশকের পর দশক নিষেধাজ্ঞা, ডলার নেই, প্রযুক্তি নেই, বিশ্ব ব্যাংক নেই, তবু ইরান নিজের ক্ষেপণাস্ত্র নিজে বানিয়েছে, নিজের ড্রোন নিজে তৈরি করেছে। যে জাতি এত কষ্টে টিকে থাকে, তাদের জনগণকে চূড়ান্ত অস্ত্র বলাটা নিছক গালভরা কথা নয়। পশ্চিমারা কেন ভয় পাচ্ছে? পশ্চিমা গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তারা ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বারবার একটা নির্দিষ্ট ছবি আঁকতে চায়, যে ইরান দুর্বল, ভেঙে পড়ছে, আর কয়েকটা বোমায় শেষ হয়ে যাবে। আসাদের এই বক্তব্য সেই ছবিতে সরাসরি চ্যালেঞ্জ। তিনি স্পষ্ট বললেন, যুক্তরাষ্ট্র, ন্যাটো ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছে। অতীতে ইরানকে পরাজিত করা সম্ভব হয়নি, ভবিষ্যতেও কোনো সামরিক পদক্ষেপ সফল হবে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের দামামা বাজার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে একটি ধারণা প্রবল হয়ে উঠেছিল যে চীনের অর্থনীতি মরার উপর খাড়ার ঘাড় সম্মুখীন হবে। চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ হওয়ায় হরমুজ প্রণালীর ওপর যে কোনো আঘাত দেশটির জন্য সোনার হরিণ হারানোর মতো বিপর্যয় ডেকে আনবে, এমনটাই ছিল বাঘা বাঘা বিশ্লেষকদের অভিমত। কিন্তু বাস্তবতা হলো, চীন এই সংকটে কোনো চাপের মুখেই পড়েনি, বরং তারা কৌশলগতভাবে আরও শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। ওয়াশিংটনের অনেক নীতি নির্ধারক চীনকে অশুভ শক্তির অক্ষের অংশ হিসেবে চিহ্নিত করে ভেবেছিলেন ইরান কোণঠাসা হলে চীনও কুল হারিয়ে দিশেহারা হবে, কিন্তু এটি ছিল আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার মতো ভুল ধারণা। প্রথমত, চীনের জ্বালানি নিরাপত্তার বিষয়টি যতটা অতিরঞ্জিত করে দেখা হতো, বাস্তবে তা নয়। ইরানের তেলের ওপর চীনের নির্ভরশীলতা মোট আমদানির মাত্র 10%, যা সৌদি আরব বা অন্যান্য মিত্র দেশের চেয়ে অনেক কম। চীন কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভর করে সব ডিম এক ঝুড়িতে রাখে না। তাই ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনায় চীন আতঙ্কিত হওয়ার বদলে ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। দেশটির বৈদেশিক নীতিতে ইরান ও সৌদি আরবের মতো বিপরীতমুখী দেশগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখাই তাদের মূল মন্ত্র। ফলে ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে চীন কেবল দর্শক হয়েই থাকেনি, বরং তারা সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এই নীতিতে অটল থেকেছে। দ্বিতীয়ত, চীনের অর্থনৈতিক স্থিতিশীলতার পেছনে তাদের দূরদর্শী জ্বালানি মজুদ ব্যবস্থা ছিল বজ্র আটুনি ফসকা গেরোর মতো। যুদ্ধের আগে থেকেই, বিশেষ করে 2024 সালের শেষ ভাগ থেকে চীন বিপুল পরিমাণ অপরিশোধিত তেলের মজুদ গড়ে তুলেছিল। প্রায় 1.3 বিলিয়ন ব্যারেল তেল মজুদ থাকায় হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বিঘ্নিত হওয়ার পরও চীন কোনো জ্বালানি সংকটে পড়েনি। পাশাপাশি চীনের শিল্প কাঠামোতে তেলের ব্যবহার বা ওয়েল ইন্টেন্সিটি 80-র দশকের তুলনায় প্রায় 80% কমেছে। বিদ্যুৎ চালিত অর্থনীতির দিকে ধাবিত হওয়া এবং শিল্প কারখানায় জ্বালানি দক্ষতা বৃদ্ধির ফলে চীন এখন জ্বালানি তেলের দাম বাড়লে শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করার বদলে বরং স্থিতিশীল থাকার ক্ষমতা রাখে।
তৃতীয়ত, বৈশ্বিক মুদ্রাস্ফীতির বাজারে জ্বালানির উচ্চমূল্য চীনের জন্য কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো কাজ করেছে। বিগত কয়েক বছর চীন এক ধরনের ডিফ্লেকশন বা মন্দার কবলে পড়েছিল। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যখন বিশ্ব অর্থনীতি পর্যদস্ত, তখন চীনের উৎপাদক পর্যায়ে মূল্যস্ফীতি ইতিবাচক ধারায় ফিরেছে। এটি চীনের স্থবির অর্থনীতিকে কিছুটা হলেও গতি দিয়েছে। এমনকি মার্কিন ডলারের বিপরীতে ইউয়ানের শক্ত অবস্থান এবং চীনের বন্ড বাজারের পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডকেও ছাপিয়ে গেছে। সবশেষে এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের সফট পাওয়ার বা নমনীয় শক্তির ওপর বড় ধরনের আঘাত এনেছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রতি মিত্র দেশগুলোর আস্থার সংকট তৈরি হয়েছে, যা পরোক্ষভাবে চীনের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের উত্তাপ ও ভূ রাজনৈতিক অস্থিরতা যখন বিশ্বকে তটস্থ রেখেছে, তখন চীন প্রমাণ করেছে যে তারা কেবল একটি উদীয়মান শক্তি নয়, বরং বিশ্ব অর্থনীতির ভারসাম্য রক্ষায় এক অদৃশ্য চালক। ইরান যুক্তরাষ্ট্রের এই লড়াইয়ে চীন কোনো ঘর পোড়া গরু নয়, বরং সিঁদুরে লেখ দেখেও তারা নিজেদের আগলে রাখতে সক্ষম হয়েছে। যারা ভেবেছিল চীন এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। মহাকাশের কক্ষপথে থাকা এক চীনা স্যাটেলাইট এখন ইরানের সামরিক কৌশলে এনেছে আমূল পরিবর্তন। একে সামরিক বিশ্লেষকরা অভিহিত করছেন গেম চেঞ্জার হিসেবে। আগে যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঝুঁকি ছিল, এখন চীনা প্রযুক্তির ছোঁয়ায় তা যেন তীরের মতো লক্ষ্যভেদী। এটি কেবল প্রযুক্তির উন্নয়ন নয়, বরং ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার এক নিখুঁত চাল। ইরানের জন্য চীনের আর্থ আই প্রতিষ্ঠানের তৈরি TWO-1B স্পাই স্যাটেলাইট যেন মেঘ না চাইতেই জল হয়ে এসেছে। 0.5 মিটার রেজলিউশনের এই দানবীয় চোখ এখন মার্কিন ও মিত্র বাহিনীর প্রতিটি নড়াচড়া রেকর্ড করছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস হোক কিংবা জর্ডানের মুয়াফফাক সালতা ঘাঁটি, সবই এখন এই স্যাটেলাইটের রিয়েল টাইম নজরদারিতে। আগে মার্কিন ঘাঁটিগুলোর অবস্থান ছিল গোপন, এখন সেই গোপন তথ্যগুলো ইরানের কাছে হাড়ির খবরের মতো পরিষ্কার। বেইদু নেভিগেশন সিস্টেমের সাথে এই স্যাটেলাইটের সমন্বয় ইরানকে এক অজেয় শক্তিতে পরিণত করেছে, যা পেন্টাগনের জন্য নিশ্চিতভাবেই মরার উপর খাড়ার ঘা। এই নতুন প্রযুক্তিগত উন্নতির ফলে ইরান এখন হামলার আগে যেমন লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করতে পারছে, তেমনি হামলার পরবর্তী ক্ষয়ক্ষতি যাচাইও 1 সেকেন্ড সময় নষ্ট করছে না। এটি তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা, যা এতদিন তাদের আকাশসীমা নিয়ে নিশ্চিত ছিল, এখন তারা পড়েছে শাখের করাতের মুখে। পেছনে ফিরলে বিপদ, সামনে এগুলে ঝুঁকি। ইরানের এই সামরিক উত্থান পশ্চিমা বিশ্বের জন্য বড় ধরনের এক দুঃস্বপ্ন। এদিকে বেইজিং তার চিরাচরিত ভঙ্গিতে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। চীন সরাসরি সামরিক সহায়তার কথা অস্বীকার করলেও বিশ্ববাসী জানে শাক দিয়ে মাছ ঢাকা আর সম্ভব নয়। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বরা সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে ইরানকে সহায়তা করলে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে, তখন চীনের এই অস্বীকার যেন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো শোনাচ্ছে। কারণ ডিজিটাল যুদ্ধের এই যুগে স্যাটেলাইট তথ্য আদান প্রদানই এখন সবচেয়ে বড় মারণাস্ত্র। ইরান এবং চীন যেভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে, তাতে স্পষ্ট যে তাদের এই গোপন আঁতাত কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি দীর্ঘমেয়াদী এক ভূ রাজনৈতিক মাস্টার প্ল্যান। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন কোনো রণক্ষেত্রে সরাসরি উপস্থিতি ছাড়াই ডিজিটাল যুদ্ধের মাধ্যমে পরাশক্তিগুলোকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এটি কেবল প্রযুক্তির লড়াই নয়, এটি আধিপত্যের লড়াই। মার্কিনীদের জন্য এই পরিস্থিতি এখন আতে ঘা লাগার মতো। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা ইরানকে কেবল মানসিকভাবেই শক্তিশালী করেনি, বরং তাদের বাধ্য করেছে নতুন নতুন উদ্ভাবনী পথ খুঁজতে। আর চীন সেই পথকেই প্রশস্ত করে দিয়েছে। মহাকাশ প্রযুক্তিতে চীনের ক্রমবর্ধমান এই আধিপত্য আগামী দিনে বিশ্ব রাজনীতির ভারসাম্যকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। ইরান ও চীনের এই প্রযুক্তিগত মৈত্রী বিশ্বকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকা এবং তার মিত্ররা যদি এখনই নিজেদের প্রতিরক্ষা কৌশলে আমূল পরিবর্তন না আনে, তবে ভবিষ্যতে তাদের জন্য বাঘের ঘরে ঘোগের বাসা বাঁধার মতো পরিস্থিতি তৈরি হওয়া কেবল সময়ের ব্যাপার। বিশ্ববাসী এখন দেখছে কিভাবে প্রযুক্তি আর কূটনীতির মিশেলে একটি ছোট দেশ বিশ্ব শক্তির দর্প চূর্ণ করতে সক্ষম হয়। হরমুজে দম্ভ চূর্ণ, মার্কিন সেনাদের পিছু হটাতে বাধ্য করল IRGC।
মার্কিন বাহিনীর দম্ভ আর ইরানের অদম্য প্রতিরোধের লড়াইয়ে হরমুজ প্রণালী আজ বিশ্ব রাজনীতির হাড়ির খবর হয়ে দাঁড়িয়েছে। মার্কিন বাহিনী একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে উত্তেজনার পারদ চরমে তুলেছিল, কিন্তু ইট মারলে পাটকেল খেতে হয়, এই প্রবাদটি যেন আবারও সত্যি হলো। আইআরজিসির দ্রুত ও কড়া প্রতিক্রিয়ার মুখে মার্কিন সেনারা লেজ গুটিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ওমান সাগরের অদূরে মার্কিন বাহিনী হঠাৎ করেই একটি ইরানি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালায়। তাদের উদ্দেশ্য ছিল জাহাজটিকে ইরানি জলসীমায় ফিরতে বাধ্য করা। মার্কিনীদের এই আগ্রাসন ছিল মূলত হরমুজ প্রণালী বন্ধের প্রতিশোধ। তাদের এই শাক দিয়ে মাছ ঢাকা কৌশলের দিন ফুরিয়েছে। আইআরজিসির নৌ ইউনিটগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে এমন দ্রুত ও কড়া জবাব দেয় যে মার্কিন সেনাদের পিছু হটা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। ইসরায়েলকে সঙ্গে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছিল তার লক্ষ্য অর্জনে তারা আকাশ কুসুম কল্পনা করেছিল, কিন্তু ইরানের প্রতিরোধ ভাঙতে না পেরে তারা এখন দিশেহারা। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করায় বিশ্ববাজারে তেলের সরবরাহ 1/5 ব্যাহত হয়েছে। এটি মার্কিনীদের জন্য গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ইরান সাময়িকভাবে কিছু বাণিজ্যিক জাহাজের জন্য রাস্তা খুলে দিলেও মার্কিনীদের ধূর্ততা সেই পথ রুদ্ধ করে দিয়েছে। গত 8 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। শর্ত ছিল অবরোধ তুলে নেওয়া হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই শর্তের তোয়াক্কা না করে উল্টো ইরানি বন্দর ও জাহাজগুলোর ওপর নৌ অবরোধ বহাল রেখেছে। এই বিশ্বাসঘাতকতা সহ্য করার পাত্র ইরান নয়। ফলস্বরূপ আইআরজিসি ঘোষণা দিয়েছে যতক্ষণ না এই অন্যায় অবরোধ প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ হরমুজ প্রণালী থাকবে সম্পূর্ণ রুদ্ধ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরান বতসোয়ানা এবং অ্যাঙ্গোলার পতাকাবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে আটক করে ফিরিয়ে দিয়েছে। এটি স্পষ্ট যে ইরান আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না। মার্কিন অবরোধের জবাবে তাদের এই চোখে আঙুল দিয়ে দেখানো জবাব বিশ্ব মোড়লদের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে মার্কিনীদের সামরিক ব্যর্থতা এখন দিনের আলোর মতো পরিষ্কার। যে শক্তি প্রদর্শনের মাধ্যমে তারা ইরানের অর্থনীতিকে পঙ্গু করতে চেয়েছিল তা এখন তাদেরই মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইরান প্রমাণ করেছে যে ভূ রাজনীতির এই দাবার বোর্ডে তারা শুধু ঘুঁটি নয়, বরং প্রধান খেলোয়াড়। মার্কিন বাহিনী এখন ওমান সাগরে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সংকট এখন বৈশ্বিক অর্থনীতির গলা চেপে ধরেছে। ট্রাম্প প্রশাসনের এই দাদাগিরি যে শেষ পর্যন্ত বুমেরাং হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। হরমুজের এই জলপথ এখন আর কোনো সাধারণ বাণিজ্য পথ নয়, এটি এখন ইরানের সার্বভৌমত্বের এক জ্বলন্ত প্রতীক। সামনে কি হবে তা নিয়ে বিশ্ব আজ শঙ্কিত। তবে ইরান যে পিছু হটবে না তা তাদের সাম্প্রতিক পদক্ষেপে পানির মতো পরিষ্কার। মার্কিনীদের এখন ছেড়ে দে বা কেঁদে বাঁচে অবস্থা, কারণ হরমুজের নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতের মুঠোয়। 5 সপ্তাহে টানা নজিরবিহীন হামলা সত্ত্বেও ইরানের অদম্য প্রতিরোধ বিশ্ব শক্তিগুলোকে নতুন করে ভাবিয়ে তুলেছে। মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত তোপেও ইরানের অধিকাংশ অস্ত্র ভাণ্ডার অক্ষত। যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে আসা এই ভয়াবহ আগ্রাসনও তেহরানের মেরুদণ্ড ভাঙতে পারেনি, বরং এই যুদ্ধ পরিস্থিতি ইরানকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার চোরা স্রোতে টিকে থাকতে হয়। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ড্রোন ভাণ্ডারের প্রায় 40% এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের 60% বেশি এখনও অক্ষত, যা কিনা শত্রুপক্ষের জন্য শাখের করাতের মতো পরিস্থিতি তৈরি করেছে। গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান যে কৌশলী চাল চালছে তা রীতিমতো বিস্ময়কর। গুহা ও বাংকার থেকে 100টিরও বেশি লঞ্চার উদ্ধার করে তারা যুদ্ধের ময়দানে ফেরার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের অনুমান এই উদ্ধার তৎপরতা সম্পন্ন হলে ইরান তাদের যুদ্ধপূর্ব অস্ত্র ভাণ্ডারের প্রায় 70% পর্যন্ত পুনরুদ্ধার করতে সক্ষম হবে। ইরানের এই অপ্রতিরোধ অবস্থানের পেছনে রয়েছে তাদের ভৌগোলিক কৌশল ও অসম শক্তির লড়াই। হরমুজ প্রণালীকে তারা এখন এক বিশাল কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচের মতে ইরান যে কোনো সময় হরমুজ প্রণালীকে রুদ্ধ করে বিশ্ব অর্থনীতির লাইফলাইন অচল করে দিতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, তবুও বাণিজ্যিক তেলবাহী জাহাজগুলো যে তাসের ঘরের মতো অরক্ষিত তা বলার অপেক্ষা রাখে না। দিমিত্রি মেদভেদেভও ইরানের এই সক্ষমতাকে বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন।
এদিকে যুদ্ধবিরতির আপাত শান্ত সময়ে ইরান হাত গুটিয়ে বসে নেই, উল্টো তারা দ্বিগুণ গতিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র কমান্ডার মাজিদ মুসাভি এক সাক্ষাৎকারে সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির এই সময়টাকে তারা অস্ত্র আধুনিকায়নের মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার আগের চেয়েও তাদের লঞ্চার প্যাডগুলো এখন অনেক বেশি ধারালো ও সজ্জিত। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুদ্ধেও শান্তি, শান্তিতেও যুদ্ধ, এমন এক অদ্ভুত সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে ইরান। একদিকে তাদের 90% অর্থনীতি সমুদ্র নির্ভর হওয়ায় প্রতিদিন $340 মিলিয়ন লোকসান গুনছে, অন্যদিকে সামরিক সক্ষমতা বাড়াতে কোনো কার্পণ্য করছে না। তাদের এই অটল মনোভাবে মনে হচ্ছে তারা যেন মরিয়া হয়েই ময়দানে নেমেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে ওয়াশিংটনকে তেহরান বিন্দু মাত্র বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এই আশঙ্কার কথা জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং স্থায়ী সমাধানের বিষয়ে গভীর অনিশ্চয়তার মধ্যেই এমন কঠোর মন্তব্য সামনে এলো। ইরানের এই সতর্কবার্তার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে, আর পর্দার আড়ালে চলতে থাকা ঘটনাবলী বলছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে ইরানকে চাপে রাখতে ব্যস্ত, তখন তেহরান গোপনে তাদের বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র শক্তিকে পুনর্গঠিত করে রীতিমতো চমক দেখিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ হয়েছে ওয়াশিংটনের এমন দাবি এখন আকাশ কুসুম কল্পনা বলেই মনে হচ্ছে। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ যখন বুক চিতিয়ে বলেছিলেন যে যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভস্মীভূত হয়েছে, তখন তা ছিল অনেকটা হাড়ির খবর না জেনেই তড়িঘড়ি করা ঘোষণা। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের প্রায় 60 থেকে 70% অক্ষত রয়েছে। মাটির গভীরে তৈরি তাদের তথাকথিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর মূল দর্শনই হল প্রথম আঘাত হজম করে ক্ষেপণাস্ত্র ঘুরে বেরিয়ে আসা এবং পুনরায় পাল্টা আক্রমণ চালানো। আর ইরান ঠিক সেই কাজটিই করছে। যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া এই অস্ত্র ভাণ্ডার এখন তেহরানের হাতে তুরুপের তাস। এদিকে হরমুজ প্রণালীতে চলছে সাপে নেউলে লড়াই। একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ইরান কর্তৃক প্রণালী বন্ধের হুমকি। এই পরিস্থিতি যেন ইট মারলে পাটকেল খেতে হয় প্রবাদকে নতুন করে জীবন্ত করে তুলেছে। ইরানি বন্দরে পণ্য চলাচলে বাঁধার জবাবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি অবরোধ না তোলা হয় তবে এই জলপথের চাবিকাঠি তারাই নিয়ন্ত্রণ করবে। সম্প্রতি ভারতীয় পতাকাবাহী জাহাজ ও তেল ট্যাঙ্কারের হামলার ঘটনা সেই উত্তপ্ত বারুদের স্তূপে যেন নতুন করে আগুন জ্বেলে দিয়েছে। ওয়াশিংটন একদিকে আলোচনার টেবিল সাজাচ্ছে, অন্যদিকে পরিস্থিতির অবনতির প্রস্তুতি হিসেবে ট্রাম্প 18 এপ্রিল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ কূটনৈতিক তৎপরতা নয়, বরং ভস্যে ঘি ঢালার মতো অকার্যকর আলোচনার চেয়েও বেশি কিছু। ইরানের বক্তব্য একেবারে সোজা সাপটা। মার্কিন সর্বোচ্চ চাপ দাবি তারা কোনোভাবেই মেনে নেবে না। ট্রাম্পের হুঙ্কার, যদি ঐক্যমত্য না হয় তবে ফের বোমা বর্ষণ শুরু হবে। কিন্তু এই দাবার বোর্ডে ইরান নড়ছে খুব সাবধানে। তারা তাদের অবশিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে ব্যবহার করে বিশ্ববাজারে জ্বালানি ও সারের দাম বাড়িয়ে এক অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের স্নায়ু পরীক্ষার খেলায় মগ্ন। একটি পক্ষ ভাবছে বল প্রয়োগে ইরানকে নতি স্বীকার করানো যাবে, অন্য পক্ষ মনে করছে তাদের মাটির নিচের দুর্গ থেকে বেরিয়ে আসার সক্ষমতা এখনো অপ্রতিদ্বন্দ্বী। দুই পক্ষের এই রণহুঙ্কারে সাধারণ বিশ্ব এখন কেবলই আতঙ্কিত। শান্তি আলোচনার টেবিল যে তাসের ঘরের মতো ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির পায়রা উড়বে নাকি ফের শুরু হবে ধ্বংসের তাণ্ডব। তবে বর্তমান পরিস্থিতি বলছে যা রটে তার কিছুটা বটে, অর্থাৎ বড় কোনো সংঘাতের আশঙ্কা কেবল সময়ের অপেক্ষা। হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানির যে হাহাকার শুরু হয়েছে তা এশিয়ার দেশগুলোকে অস্তিত্ব সংকটে ফেলেছে। আর এই সুযোগেই গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নড়বড়ে পররাষ্ট্রনীতি।
দীর্ঘদিনের মার্কিন বলয় ভেঙে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এখন নিজেদের পিঠ বাঁচাতে শত্রুর দ্বারস্থ হতে বাধ্য হচ্ছে। তেলের অভাব মেটাতে তারা এখন চোখ রাঙানি উপেক্ষা করে মস্কো ও তেহরানের দিকে হাত বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান দ্বিধাদ্বন্দ্বপূর্ণ নীতি এশিয়ার মিত্রদের ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থায় ফেলে দিয়েছে। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে নিজ দেশের জ্বালানি নিরাপত্তা, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে এশিয়ার নেতারা এখন বাস্তববাদী রাজনীতির পথ ধরেছেন। ওয়াশিংটনের অস্পষ্ট বার্তার উপর ভরসা না রেখে তারা নিজ দেশের জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার মতো দেশ, যারা এতদিন পশ্চিমা নিষেধাজ্ঞার অন্ধ অনুসারী ছিল, তারাও এখন রাশিয়া থেকে নেপথ্য আমদানির অনুমতি দিতে বাধ্য হয়েছে। দেশটির নীতি নির্ধারকরা স্পষ্ট ভাষায় বলছেন, 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের অভিজ্ঞতার মতো এবারও তাদের বাস্তববাদী পথে হাঁটতে হবে, অর্থাৎ জোটের দোহাই দিয়ে জনগণকে অন্ধকারে রাখার সুযোগ নেই। একইভাবে ফিলিপাইনের মতো অটল মিত্রও এখন রাশিয়ার তেলের জন্য ওয়াশিংটনের কাছে বিশেষ ছাড় চাইছে। তাদের রাষ্ট্রদূতের কণ্ঠে স্পষ্ট সুর, জাতীয় স্বার্থের বেলায় দ্বিচারিতার কোনো জায়গা নেই। অন্যদিকে ভারত ও ইন্দোনেশিয়ার পরিস্থিতি আরো জটিল। ইরান থেকে 7 বছরের ব্যবধানে তেল আমদানি পুনরায় শুরু করে ভারত বুঝিয়ে দিয়েছে ভূ রাজনীতির হিসাব আর আগের মতো নেই। ওয়াশিংটনের প্রচ্ছন্ন হুঁশিয়ারিকে তুচ্ছ করে ভারতের এই পদক্ষেপ মূলত জ্বালানি নিরাপত্তার অমোঘ টানেই হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর পুতিন বন্দনা যেন সেই পুরনো প্রবাদের কথাই মনে করিয়ে দেয়, সময় গেলে সাধন হবে না। অনিশ্চিত পরিস্থিতিতে পুতিনকে যখন বিশ্বমঞ্চে পজিটিভ রোল পালন করতে দেখা যাচ্ছে, তখন ইন্দোনেশিয়ার মতো দেশগুলো তাদের পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজাচ্ছে। এই জ্বালানি সংকট শুধু তেলের দাম বাড়ায়নি, বরং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের ভিতকেও নাড়িয়ে দিয়েছে। এতদিন যেসব মিত্রদেশ রাশিয়ার তেলের ওপর বয়কট বা নিষেধাজ্ঞা জারি রেখেছিল, তারা এখন বাধ্য হয়ে সেই তেল কিনছে। ভোর্টেক্সের তথ্য অনুযায়ী বৈশ্বিক বাজারের চেয়ে বাড়তি দামে রুশ তেল কিনতে বাধ্য হওয়ার পরও দেশগুলোর বিকল্প নেই, যেন পড়েছে মোগলের হাতে খানা খেতে হবে সাথে। জাপানের পরিস্থিতি কিছুটা আলাদা হলেও তারাও তেহরানের সঙ্গে পর্দার আড়ালে যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রথাগত মার্কিন মিত্র হওয়া সত্ত্বেও জাপান নিজেদের স্বার্থে ইরানের সঙ্গে সরাসরি সংলাপ চালিয়ে যাচ্ছে। আসলে ওয়াশিংটনের প্রতিশ্রুতির চেয়ে নিজস্ব জ্বালানি মজুত নিশ্চিত করা এখন এশিয়ার দেশগুলোর প্রধান লক্ষ্য। এশিয়ার দেশগুলোর এই পিছুটান মার্কিন পররাষ্ট্রনীতির এক ভয়াবহ ব্যর্থতার চিত্র তুলে ধরছে। ট্রাম্প প্রশাসনের অস্পষ্টতা ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধের কারণে এশিয়ার দেশগুলো এখন নিজস্ব পথ বেছে নিতে মরিয়া। মার্কিন বলয় থেকে তাদের এই বিচ্যুতি শুধু অর্থনৈতিক লেনদেনের পরিবর্তন নয়, এটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। যদি যুক্তরাষ্ট্র দ্রুত এই জ্বালানি সংকট নিরসনে কার্যকর কোনো সমাধান দিতে না পারে, তবে অচিরেই এশিয়ার আকাশে ওয়াশিংটনের প্রভাব অস্তমিত হয়ে পড়তে পারে। মিত্রদের এভাবে হাতছাড়া হওয়াটা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য এক গভীর অশনি সংকেত। একদিকে ইরান ও তার মিত্রদের বিধ্বংসী ড্রোন ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির রণসম্ভার। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে আকাশে আধিপত্য ধরে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রকে দিতে হচ্ছে চড়া মাশুল। আনুষ্ঠানিক বিবৃতি, মার্কিন গণমাধ্যমের ব্রিফিং এবং বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, চলমান উত্তেজনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত 9টি আকাশযান ধ্বংস বা ভূপাতিত হয়েছে। সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটে গত 5 এপ্রিল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ইরানে সরাসরি হামলা চালাতে গিয়ে ভূপাতিত হয় একটি F-15E স্ট্রাইক ঈগল। সেই বিমানের ক্রুকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে মার্কিন বাহিনী। ইরানের একটি প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয় 2টি মার্কিন পরিবহন বিমান, কিন্তু উদ্ধারের পরিবর্তে ঘটে উল্টো বিপত্তি। কারিগরি ত্রুটিতে বিমান দুটি উড্ডয়ন করতে ব্যর্থ হয়। শত্রুপক্ষের হাতে যাতে বিমানগুলো না পড়ে, তাই মার্কিন বাহিনী নিজেই নিজের 2টি বিশাল পরিবহন বিমান বোমা মেরে উড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইস্পাহান শহরের দক্ষিণে দাউ দাউ করে জ্বলছে মার্কিনীদের দর্প। এর আগে 3রা এপ্রিল ইরানের মধ্যাঞ্চলের আকাশে ঢুকে পড়েছিল যুক্তরাষ্ট্রের আরেকটি F-15E স্ট্রাইক ঈগল, কিন্তু ইরানের শক্তিশালী আকাশ সুরক্ষা ব্যবস্থার রাডারে তা ধরা পড়ার সাথে সাথেই গর্জে ওঠে মিসাইল। নিমিষেই ভূপাতিত হয় কয়েক মিলিয়ন ডলারের এই যুদ্ধ বিমান। একই দিনে উপসাগরীয় অঞ্চলের উত্তাল সমুদ্রে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের আরও একটি ভয়ঙ্কর আকাশযান A-10 ওয়ার্থহগ। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী বিমানটি মিশনে থাকাকালীন গভীর সমুদ্রে আছড়ে পড়ে।
29 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলায় মার্কিন বিমান বাহিনী এক বিশাল ধাক্কা খায়। রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যায় একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান। এই বিমানটি ছিল মার্কিন বাহিনীর চোখ ও কান, যা আগে ভাগে শত্রুর অবস্থান জানিয়ে দিত। কিন্তু সবচেয়ে করুণ ট্র্যাজেডি ঘটে 2 মার্চ কুয়েতের আকাশে। ভুল বোঝাবুঝির বলি হয়ে কুয়েতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি চালিয়ে দেয় মার্কিন মিত্রদের ওপরই। এতে একই সাথে 3টি F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। ভাগ্যক্রমে 6 জন ক্রু প্যারাশুটে করে নেমে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও কুয়েত সিটির পশ্চিমে আকাশ থেকে জ্বলন্ত আগুনের গোলার মতো বিমানগুলো পড়ে যাওয়ার দৃশ্য বিশ্ববাসীকে স্তব্ধ করে দেয়। 12 মার্চ ইরাকের আকাশসীমায় ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। অপারেশন এপিক ফিউরি চলাকালীন একটি KC-135 রিফুয়েলিং বিমান অন্য একটি বিমানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী এই বিশাল বিমানটি মুহূর্তেই টুকরো টুকরো হয়ে বিধ্বস্ত হয়, যাতে প্রাণ হারান মার্কিন বিমান বাহিনীর 6 জন সদস্য। পুরো এই ঘটনা প্রবাহে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের লক্ষ্য নিয়ে ইসরায়েল যখন যুক্তরাষ্ট্রকে সামনে ঠেলে দিচ্ছে, তখন একের পর এক মার্কিন বিমান ধ্বংস হওয়ার খবর পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানের ড্রোন প্রযুক্তি আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিতে একদিকে যেমন মার্কিন বিমানগুলো কাবু হচ্ছে, অন্যদিকে যান্ত্রিক ত্রুটি আর ভুল বোঝাবুঝিতে মিত্রদের আকাশেও ঝরছে একের পর এক বিমান। এই 9টি বিমান হারানো কেবল আর্থিক ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের ওপর এক বিশাল চপেটাঘাত। মার্কিন ঘাঁটিতে ইরানের আরাশ-2 ড্রোন হামলা। ইরানি সেনাবাহিনী সরাসরি কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। আল জাজিরার তথ্যমতে ইরানের তৈরি অত্যাধুনিক আরাশ-2 ড্রোন দিয়ে সৌদি আরবের আল-হাজ এবং কুয়েতের আল-আদাইরি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, কোনো আঞ্চলিক দেশ যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলার সুযোগ দেয়, তবে তাদের পরিণতি হবে ভয়াবহ। কাতারের রাজধানী দোহায় অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটিও এখন ইরানি বাহিনীর নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েল ও ট্রাম্পের হুমকি, ধ্বংসের মুখে ইরান। পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান। ট্রাম্প স্পষ্ট হুমকি দিয়েছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সেতু কিছুই হামলার বাইরে থাকবে না। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক শক্তি চাইলে মাত্র 4 ঘন্টার মধ্যে ইরানের সমস্ত অবকাঠামো ধুলোয় মিশিয়ে দিতে পারে। ট্রাম্পের এই হুমকির পর ইরানের তরুণ প্রজন্মকে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে মানব ঢাল তৈরির আহ্বান জানিয়েছেন ইরানি কর্মকর্তা আলী রেজাহিমি। তাদের মতে বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হবে একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। সৌদি আরবে আগুনের লেলিহান শিখা। সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আল জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটি, যা বিশ্বের অন্যতম বৃহত্তম শিল্প এলাকা, সেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা 7টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে, কিন্তু সেগুলোর ধ্বংসাবশেষ বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প এলাকার উপর পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব ও বাহরাইনের সংযোগকারী একমাত্র সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে। রিয়াদের আশঙ্কা, ট্রাম্প যদি ইরানে হামলা চালান, তবে ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে এই গুরুত্বপূর্ণ সেতুটি ধ্বংস করে দেবে। টেলিকম ও বেসামরিক নেটওয়ার্কে নতুন আঘাত। যুদ্ধের কৌশল বদলে ইরান এখন জ্বালানি খাতের পাশাপাশি যোগাযোগ মাধ্যমকেও লক্ষ্যবস্তু করছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতে ইরানের ড্রোন সরাসরি একটি টেলিকম ভবনে আঘাত হেনেছে। এটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান এখন মধ্যপ্রাচ্যের ডিজিটাল মেরুদণ্ড ভেঙে দিতে চায়। আবুধাবির মুসাফা এলাকায় ড্রোন ইন্টারসেপ্ট করার সময় এর ধ্বংসাবশেষে একজন ঘানাইয়ান নাগরিক আহত হয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হুঁশিয়ারি দিয়েছেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আমাদের পরবর্তী ধাপ হবে আরও ধ্বংসাত্মক। ইরানের নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন আর সাধারণ কোনো গোলা নয়, বরং আকাশের বুক চিরে নেমে আসা এক একটি মৃত্যুপুরী। ইসরায়েলের জেরুজালেম, তেল আবিব এবং পশ্চিম তীরের আকাশে এখন সাইরেনের গগনবিদারী শব্দই সাধারণ মানুষের নিত্য সঙ্গী। কিন্তু এবারের আতঙ্কটা ভিন্ন, কারণ ইরান ব্যবহার করছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস।
ইরানের নতুন রণকৌশলে একটি ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসে তখন মাটি থেকে মাত্র 7 কিলোমিটার উপরে এটি কয়েক ডজন ছোট ছোট বোমায় বা সাবমিউনিশনে বিভক্ত হয়ে যায়। একটি মাত্র ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যে বদলে যায় কয়েক ডজন আগুনের গোলায়। এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং বা অন্যান্য মধ্যপাল্লার সিস্টেমগুলো চরম চাপের মুখে পড়ছে। 5 সপ্তাহে ইরান 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার মধ্যে খোরামশার ক্ষেপণাস্ত্রগুলো এক একটি 80টি পর্যন্ত ছোট বোমা বহন করতে পারে। একটি মাত্র ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা এখন 13 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। দামি বনাম সস্তা, মরণপণ লড়াই। এই বিভাজিত ক্ষেপণাস্ত্র বা ক্লাস্টার ওয়ারহেড রুখতে ইসরায়েল তাদের সর্বাধুনিক অ্যারো 3 সিস্টেমের উপর নির্ভর করছে, কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। এক একটি অ্যারো 3 ইন্টারসেপ্টরের দাম প্রায় 3 মিলিয়ন বা 30 লাখ মার্কিন ডলার। বছরে যুক্তরাষ্ট্র মাত্র 20টি এমন ক্ষেপণাস্ত্র তৈরি করে। গত জুনের 12 দিনের লড়াইয়ে ইসরায়েল 150টি অ্যারো 3 ব্যবহার করে ফেলেছে। ইরানের সস্তা কিন্তু কার্যকর ক্লাস্টার বোমার বিপরীতে ইসরায়েলের এই আকাশচুম্বী ব্যয়ের প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন টিকবে তা নিয়ে পেন্টাগনে এখন উদ্বেগের শেষ নেই। যুদ্ধের ময়দান যখন জ্বলছে তখন ওয়াশিংটন থেকে ভেসে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বজ্রকণ্ঠ। ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বা ডেডলাইন অমান্য করে তবে তার ফল হবে ভয়াবহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের একটি বার্তা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আজ রাতে একটি পুরো সভ্যতা মারা যাবে যা আর কখনো ফিরে আসবে না। তিনি সরাসরি ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তনের হুমকি দিয়েছেন। ট্রাম্পের এই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে ইরানের IRGC তাদের 99তম তরঙ্গের হামলা শুরু করে। তারা তাদের ক্ষেপণাস্ত্রের গায়ে ট্রাম্পকে হিটলারের আদলে আঁকা পোস্টার সেটে দিয়েছে, যেখানে লেখা আমেরিকা ধ্বংস হবে খোদ ট্রাম্পের হাতে। যুদ্ধের এই মনস্তাত্ত্বিক লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। ইরানের দুর্গম এলাকায় ভেঙে পড়া একটি মার্কিন F-15 যুদ্ধ বিমানের 2 ক্রুকে উদ্ধার করতে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্পের ভাষায় এটি ছিল সামরিক ইতিহাসের অন্যতম কঠিন উদ্ধার কাজ। শত্রুর ডেরায় মাত্র 2 জন যোদ্ধাকে উদ্ধারের জন্য 21টি যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল। দিনের আলোয় দীর্ঘ 7 ঘন্টা ধরে ইরানি বাহিনীর ব্যাপক গুলির মুখে নিচু দিয়ে উড়ে এই উদ্ধার অভিযান সফল হয়। ট্রাম্প দম্ভ ভরে বলেছেন, আমাদের মতো শক্তিশালী সামরিক বাহিনী আর কারো নেই। পুরো ইরানকে এক রাতেই মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। এদিকে ইরানের খাইবার শেখান ক্ষেপণাস্ত্রগুলো এখন সরাসরি ইসরায়েলের অত্যন্ত স্পর্শকাতর দিমনা পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি আঘাত হানছে। তেল আবিব থেকে নেগেভ মরুভূমি সবখানেই এখন ইরানি আগুনের দাপট। ইরান তার সামরিক ভান্ডার থেকে এমন এক তুরুপের তাস উন্মোচন করেছে যা এই অঞ্চলের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি ইরানের তৈরি অত্যাধুনিক এবং ঘাতক স্টেলথ ড্রোন হাদিদ 1110, যা সমর মহলে দালাহু নামেও পরিচিত। 2005 সালের শুরুর দিকে প্রথম প্রকাশ্যে আসা এই ড্রোনটি এখন সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই ড্রোনটির বিশেষত্ব হল এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এর গঠনশৈলী বা ফ্যাসেটেড ইয়ারফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যা একে শত্রু রাডারে প্রায় অদৃশ্য করে রাখে। হাদিদ 1110 ড্রোনটি কেবল অদৃশ্যই নয়, এটি অত্যন্ত দ্রুতগামী। একটি শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি বেগে ছুটতে পারে। 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনটি টানা 1 ঘন্টা আকাশে অবস্থান করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর 30 কেজির শক্তিশালী ওয়ারহেড যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশারদদের মতে এই ড্রোনটি মোতায়েন করার মাধ্যমে ইরান সিগন্যাল দিচ্ছে যে তারা এখন কেবল সংখ্যারোপণ নয়, বরং প্রযুক্তির দিক থেকেও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান প্রতিশোধ নেওয়াকে পবিত্র দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন। তবে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারে, যাকে তারা তাদের সামরিক কৌশলের মেরুদণ্ড মনে করে। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের সংগ্রহ। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমানের মোকাবিলা করতে ইরান গড়ে তুলেছে কয়েক স্তরের এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সেজ্জিল, খাইবার শেকান ও হাজ কাশেম সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজ্জিল ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে, যার ফলে এটি অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়। এছাড়াও ইরানের সোমার ও পাভের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে উস্তাদ।
যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইরান গড়ে তুলেছে সুবিশাল মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই গোপন ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী বোমা বর্ষণও সহ্য করতে পারে। এর ফলে প্রথম দফার কোনো বড় হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ইরানের কৌশল পরিষ্কার, তারা সরাসরি বিমান যুদ্ধে না গিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলবে এবং সেই ফাঁকে স্টেলথ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলার প্রতিশোধ নিতে ইরান এখন মরিয়া। ইরানের এই নতুন স্টেলথ ড্রোন এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মজুদ কেবল একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের এই ঘাতক ড্রোনের সারপ্রাইজ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। মার্কিন প্রযুক্তির দম্ভ ধুলোয় মিশিয়ে দিচ্ছে রাশিয়ার তৈরি গোপন মারণাস্ত্র। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সীমানায় সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে সরাসরি ওয়াশিংটন বনাম মস্কোর ছায়াযুদ্ধে। নেপথ্যে রয়েছে ভ্লাদিমির পুতিনের একটি গোপন হাত এবং 450 মিলিয়ন পাউন্ডের এক বিধ্বংসী প্রতিরক্ষা চুক্তি। গত 6 এপ্রিল যুদ্ধের মোড় এক নাটকীয় রূপ নেয় যখন মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত একটি F-15 ঈগল যুদ্ধ বিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়। সমর বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ হামলা ছিল না। রাশিয়ার তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 9K-33 ভার্বা দিয়ে এই বিমানটিকে শিকার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি মূলত রাডার ফাঁকি দিয়ে নিচ দিয়ে ওড়া লক্ষ্যবস্তুর জন্য এক যমদূত। এর উন্নত ইনফ্রারেড সিকার বিমানের উত্তাপ বা হিট সিগনেচার এমন নিখুঁতভাবে শনাক্ত করে যে আধুনিক কোনো পাল্টা প্রতিরোধ ব্যবস্থায় একে আটকাতে পারে না। যদিও ইরান দাবি করেছে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে এই বিমান নামিয়েছে, কিন্তু ধ্বংসাবশেষের আলামত রাশিয়ার পুতিনের পাঠানো চালানোর দিকে আঙুল তুলছে। গোয়েন্দা তথ্য বলছে যুদ্ধের ঠিক আগে ইরান ও রাশিয়ার মধ্যে 450 মিলিয়ন পাউন্ডের একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে 500টি বিধ্বংসী লঞ্চার এবং 25,500টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর একটি বড় অংশ ইতিমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর সংখ্যা। যেখানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক যুদ্ধ বিমানের উপর নির্ভর করে, সেখানে ইরান এখন রাশিয়ার পাঠানো এই হাজার হাজার সাশ্রয়ী অথচ প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশপথকে একটি মরণ ফাঁদে পরিণত করেছে। F-15 বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট ও একজন উচ্চপদস্থ কর্নেলকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী একটি বড় ধরনের দুঃসাহসিক অভিযান চালায়। ডোনাল্ড ট্রাম্প একে ইতিহাসের অন্যতম সাহসী অভিযান বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ের চিত্র ছিল ভিন্ন। ইরান দাবি করেছে এই উদ্ধার অভিযানটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের রিপোর্ট অনুযায়ী মার্কিন সেনারা যখন হেলিকপ্টার ও MC-130J কমান্ডো 2 পরিবহন বিমান নিয়ে উদ্ধার করতে আসে, তখন ইরানি বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আমেরিকার অন্তত 2টি $100 মিলিয়ন মূল্যের MC-130J বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। এটি মার্কিন স্পেশাল অপারেশন ফোর্সের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বস্তুগত ক্ষতি। এই পরাজয়ের গ্লানি ঢাকতে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে নরকের আগুনে পোড়ানোর হুমকি দিয়েছেন। বিশেষ করে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে তারা একটি কঠোর অবরোধ আরোপ করে রেখেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলেছে। ইরান কেবল F-15 নয়, একটি A-10 ওয়ার্থহগ এবং 2টি MQ-9 রিপার ড্রোন নামিয়ে দেওয়ারও দাবি করেছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমান হামলার মাধ্যমে ইরানকে দমাতে চাইলেও রাশিয়ার দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রতিটি পদক্ষেপকে প্রতিহত করছে। মধ্যপ্রাচ্যের মরুদ্যানে এখন আর শান্তির বাতাস নেই, চারদিকে শুধু যুদ্ধের দাবানল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইসরায়েলের ক্রমাগত সামরিক অভিযানের মুখে ইরান এখন এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বিশ্বের দরবারে এক চরম সতর্কবার্তা পাঠিয়েছে ক্রেমলিন। মস্কোর স্পষ্ট দাবি, পুরো পশ্চিম এশিয়া এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুনের লেলিহান শিখা যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতিকে ভস্মীভূত করে দিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি অবিলম্বে বিশ্ব তেলের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী উন্মুক্ত না করে তবে তাদের পাওয়ার প্ল্যান্ট এবং সেতুগুলো গুড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই ডে অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের দিনের হুমকির জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি কোনো মন্তব্য না করলেও তার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ পশ্চিমাদের এক হাত নিয়েছেন। ল্যাভরভ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর যে একতরফা আগ্রাসন চালিয়েছে এটি তারই নেতিবাচক পরিণতি। তিনি প্রশ্ন তুলেছেন, যুদ্ধের ডামাডোল বাজিয়ে কিভাবে একটি দেশের কাছ থেকে স্বাভাবিক নৌ চলাচলের নিশ্চয়তা আশা করা যায়। মস্কোর মতে আলোচনার টেবিলে বসার আগে যুদ্ধের দামামা বন্ধ করা জরুরি। ইরানের দুই প্রধান মিত্র রাশিয়া ও চীন এখন পর্দার আড়ালে একজোট হয়ে কাজ করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি ভারসাম্যপূর্ণ বিশ্ব প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। তাদের বার্তা একটাই, এই লড়াই এখনই থামাতে হবে। চীন ও রাশিয়া মনে করে হরমুজ প্রণালীর সংকট সমাধানের একমাত্র পথ হল যুদ্ধবিরতি, কোনো সামরিক হুমকি বা আলটিমেটাম নয়। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, ইসরায়েলের 50টিরও বেশি জ্বালানি কেন্দ্রে নির্ভুল আঘাত হানার জন্য রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। মস্কো এই অভিযোগ সরাসরি স্বীকার না করলেও রণক্ষেত্রে ইরানের সাফল্যের পেছনে যে রুশ মস্তিষ্কের ছায়া রয়েছে তা এখন ওপেন সিক্রেট। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান বর্তমানে এই রুটটিতে আংশিক অবরোধ আরোপ করে রেখেছে। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই নৌ চলাচল স্বাভাবিক হতে হবে। কিন্তু ল্যাভরভ মনে করিয়ে দিয়েছেন যে 1982 সালের রাষ্ট্রসংঘের সমুদ্র আইন অনুযায়ী শান্তি থাকলেই কেবল নৌ চলাচলের নিয়মগুলো কার্যকর হয়, যুদ্ধের সময় নয়। ফলে যতক্ষণ না আমেরিকা ও ইসরায়েল তাদের হামলা বন্ধ করছে ততক্ষণ হরমুজ প্রণালীর জট খোলার কোনো সম্ভাবনা নেই। মস্কোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ল্যাভরভ হুঁশিয়ারি দিয়েছেন যে এই সংকট কেবল মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি বৈশ্বিক ভূ রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটিও এই বড় যুদ্ধের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করেছেন, ইরান এখানে আক্রান্ত পক্ষ এবং তাদের উপর চাপ সৃষ্টি করে বা তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে কোনো সমাধান আসবে না। বর্তমানে উপসাগরীয় দেশগুলো ইরাক, জর্ডান, সিরিয়া এবং লেবানন সবাই এই যুদ্ধের ভয়াবহতার অপেক্ষায় প্রহর গুনছে। আটলান্টিক পেরিয়ে দোরগোড়ায় যুদ্ধ, রণক্ষেত্র কি এবার নিউ ইয়র্ক, ওয়াশিংটন? বিশ্ব রাজনীতি এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যার অগ্ন্যুৎপাত যে কোনো মুহূর্তে মানচিত্র বদলে দিতে পারে। গত কয়েক দশকের ছায়াযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ পেছনে ফেলে আমেরিকা এবং ইরান এখন সরাসরি এক মহাপ্রলয়ের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নরকের স্বাদ দেখানোর হুমকির পর তেহরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। এবার সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সীমাবদ্ধ নেই। ইরানের নিশানায় সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসের মতো মহানগরীগুলো। ট্রাম্পের আলটিমেটাম, ব্রিজ ও পাওয়ার প্ল্যান্ট ডে। ঘটনার সূত্রপাত গত 5 এপ্রিল, যখন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক নজিরবিহীন আলটিমেটাম জারি করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, 7 এপ্রিলের মধ্যে ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার না করে তবে মার্কিন বিমান বাহিনী ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে। ট্রাম্পের ভাষায়, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংসের দিন। তোমরা যদি সেই পাগলামি বন্ধ না করো তবে নরকের আগুনে জ্বলতে হবে। এই হুমকি কেবল কূটনৈতিক চাপ নয়, বরং এক সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী মার্কিন আধিপত্য বজায় রাখার শেষ চেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের হুমকির জবাবে ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। ইরানি সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া এবং হতাশাগ্রস্ত এক ব্যক্তির প্রলাপ বলে অভিহিত করেছেন। কিন্তু তেহরানের রাজপথের চিত্র বলছে অন্য কথা। এনকালব স্কোয়ারে বিশাল বিলবোর্ডে মার্কিন যুদ্ধজাহাজকে মাছ ধরার জালে আটকে ফেলার প্রতীকী ছবি যুদ্ধের উন্মাদনাকে আরো উস্কে দিচ্ছে। ইরান এবার ইঙ্গিত দিচ্ছে অপ্রতিসম যুদ্ধের, যেখানে সাইবার হামলা থেকে শুরু করে আমেরিকার ভেতরে গোপন নেটওয়ার্কের মাধ্যমে অস্থিরতা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। জ্বালানি যুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির নাভিশ্বাস, এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইতোমধ্যে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। এর ওপর ইরান যদি বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দেয় তবে বিশ্ব বাণিজ্যের প্রায় 14% অচল হয়ে পড়বে। ইউরোপ ও এশিয়ার সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষ এখন কেবল যুদ্ধের আশঙ্কায় নয়, বরং মুদ্রাস্ফীতি আর অভাবের আতঙ্কেও দিন কাটাচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বক্তব্য পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। তিনি কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক শক্তির উপরই বেশি জোর দিচ্ছেন। হেগসেথের সাফ কথা, প্রয়োজনে আমরা বোমার মাধ্যমে আলোচনা চালিয়ে যাব। অন্যদিকে ইরান আংশিক সমঝোতায় রাজি নয়। তাদের দাবি স্পষ্ট, এতদিনের অর্থনৈতিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনীর চিরস্থায়ী প্রস্থান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন পশ্চিমা প্রযুক্তির শ্মশান ঘাটে পরিণত হয়েছে। যে অজেয় বিমান বাহিনীর দাপটে গত কয়েক দশক ইসরায়েল ও আমেরিকা এই অঞ্চল শাসন করেছে, ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। গত 2 এপ্রিল কিশ দ্বীপের কাছে একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা সামরিক ইতিহাসে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এই ধ্বংসযজ্ঞের খবরটি চাউর হতেই ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক মহলে হাহাকার শুরু হয়েছে। অজেয় F-16 এখন মাটির সাথে মিশে ছাই। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ইরান এই সংঘাতের অন্যতম বড় বিমান হামলাটি সফলভাবে সম্পন্ন করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভূপাতিত হওয়া বিমানটি আমেরিকার নাকি ইসরায়েলের তা এখনো রহস্যে ঘেরা। আমেরিকার কাছে অত্যাধুনিক F-16V থাকলেও ইসরায়েলের পুরনো মডেলের F-16 বিমানগুলো ইরানের রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাছে অত্যন্ত সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ইনফ্রারেড গাইডেড ক্ষেপণাস্ত্রগুলো এখন এতটাই নিখুঁত যে পশ্চিমা বিশ্বের কোনো নন স্টেলথ বিমানই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। কিশ দ্বীপের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলট প্যারাশুট নিয়ে ইরানের মাটিতে নামতে বাধ্য হন, যার ভাগ্য এখনো অনিশ্চিত। আকাশপথে আধিপত্য হারালো পশ্চিমারা। এই যুদ্ধ কেবল একটি বা দুটি বিমানের ক্ষতি নয়, বরং এটি একটি গভীর কৌশলগত পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে, আমেরিকা ও ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসায় তারা এখন ইরানের ওপর হামলা করতে মাটির খুব কাছাকাছি আসতে বাধ্য হচ্ছে। আর এই সুযোগেই ইরান তাদের সাধারণ গ্র্যাভিটি বোমা বহনকারী বিমানগুলোকে একের পর এক শিকার করছে। পরিসংখ্যান বলছে, শিউরে ওঠার মতো তথ্য, আমেরিকা ও ইসরায়েল একাধিক F-16, F-15 এবং F-18 যুদ্ধ বিমান হারিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে অন্তত 17টি ঘাতক MQ-9 রিপার ড্রোন। এমনকি গত 19 মার্চ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35ও ইরানের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার স্প্লিন্টারে পাইলট গুরুতর আহত হন। এই ধারাবাহিক ক্ষতির ফলে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ইরান সীমান্তের গভীরে হামলা চালানো প্রায় বন্ধ করে দিয়েছে আমেরিকা। ইরানের ইস্পাহান প্রদেশের এক পরিত্যক্ত বিমানবন্দরে মার্কিন বাহিনীর এক দুঃসাহসিক উদ্ধার অভিযানকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। একটি ভূপাতিত হওয়া F-15E স্ট্রাইক ইগলের পাইলটকে উদ্ধার করতে গিয়ে মার্কিন স্পেশাল ফোর্সের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তাকে চরম পরাজয় বলে আখ্যা দিয়েছে। ইরানের কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি দাবি করেছেন, এই উদ্ধার অভিযানের ছলে আমেরিকা আসলে পালানোর পথ খুঁজছিল। ইরানের হামলায় সেখানে আমেরিকার 2টি বিশাল C-130 কার্গো বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে। যদিও আমেরিকা দাবি করেছে কারিগরি ত্রুটির কারণে তারা নিজেরাই এই বিমানগুলো ধ্বংস করেছে, কিন্তু পোড়া ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও ইরান বিশ্ববাসীকে দেখিয়ে প্রমাণ করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তেজ কতখানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যর্থতাকে ইতিহাসের শ্রেষ্ঠ সাহসী উদ্ধার অভিযান বলে প্রচারণা চালালেও ইরানকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর মতে, ট্রাম্প আসলে ময়দানের শোচনীয় পরাজয় ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছেন।